শুভ সকাল, নমস্কার। আচ্ছা আপনার স্যার, সবাই নমস্কার ভালো স্যার। আছেন? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। তো নমস্কার আপনারা স্যার। সবাই ভালো আছেন? স্যার, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি তো কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, যার জন্য আসলে একটু খুব দুঃখ কষ্টের মধ্যে আছি। যা স্বপ্ন দেখেও ক্লাস নিচ্ছি কিন্তু বাস্তবে নিচ্ছি না, এটা হচ্ছে খুব একটা কষ্টের বিষয়। তো আমরা সময় নষ্ট না করি, আমরা কোন কিসের উপর ক্লাস হবে? আমাদের পরীক্ষা ঘনিয়ে আসছে, তো আপনারা বলুন, আমরা সেইভাবে আগাই। আমাদের কি কি বাকি আছে? দুটো অপশন বাদে, শুধুমাত্র আমাদের যে অষ্টবর্গটি আর মান্ডেন বাদে আপনারা আজ যে কোনো ক্লাসের কথা বলুন, যে আপনারা কোন কোন দিকে আমাদের জানার দরকার বলুন। স্যার আজকে আপনি এটা ক্লাস দিন স্যার। হ্যাঁ, আজকে আপনি এটা ক্লাস দিন স্যার আমাদের। আমরা তো আর কি জানি নেবো স্যার, আপনি যেটা দিবেন এটাই তো উত্তম হবে আমার। হ্যাঁ। তারপরেও আপনাদের তো অনেক প্রশ্ন থাকতে পারে, এক একজনের এক এক ধরনের প্রশ্ন থাকতে পারে না? স্যার, হস্তরেখা থেকে কি লগ্ন বিচার করা সম্ভব? না, এটা কিন্তু নষ্ট কোষ্ঠী উদ্ধারের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে তবেই না লগ্ন নির্ণয় করা সম্ভব, নচেত কিন্তু সম্ভব নয়। একবার বলছিলেন স্যার যে হস্তরেখা বা হাত দেখে রাশি নির্ণয় করা সম্ভব, হ্যাঁ, এটা একবার বলছিলেন, ওইটা যদি করেন স্যার। হ্যাঁ, দেখে রাশি নির্ণয় করা সম্ভব, এর একটা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে না প্রথমে? হাতের যে এটা বলছিলাম পরে এই 12টি পরে দিবেন পরে স্যার। 12টি রাশি, আমরা যে 12টি পর্বে আঙ্গুলের 12টি পর্বে 12টি রাশি আমরা চিহ্নিত করে কিন্তু দেখিয়েছি। এইবার যে হ্যাঁ, স্যার, পর্বটি 12টি পর্বের মধ্যে সব থেকে সুন্দর, মসৃণ, উজ্জ্বল বিশিষ্ট যে পর্বটি অপেক্ষাকৃত বড়, সেই পর্বটিকে আগে আমরা রাশি ধরব। ধরার পরে 12টি রাশির বৈশিষ্ট্য আমরা পড়ব বা জানব। তো যখন 12টি রাশির বৈশিষ্ট্য আমরা জানবো পড়বো, তখন কিন্তু কোন রাশির চরিত্রের মধ্যে তার চরিত্রটি পড়ে, আমরা এটা পরীক্ষা করার জন্য তার দুই চারটি প্রশ্ন, তার চরিত্রগত বৈশিষ্ট্য জানতে দু চারটি প্রশ্ন করলাম। সেই প্রশ্নের সঙ্গে যদি মিল খায়, তখন কিন্তু সেটি বলা যায় যে হ্যাঁ, এটি এই রাশি। এইভাবে হাত থেকে রাশি নির্ণয় করা যায়, কিন্তু শতকরা নিয়ে যাও বন্ধুটা নাও। এটার সাথে স্যার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আছে, যে অনেকেই, আমি একজন আমার দাদুকে দেখছিলাম, উনি হাত দেখে দশা নির্ণয় করে কি দশা চলতেছে। আচ্ছা, তো ওই ডক্টর আছে? নীরজ বাবু, হ্যাঁ, প্রশ্নটা কিন্তু হায়ার ডিপ্লোমারও ঊর্ধ্বে ছিল। শুক্রবারে না এটার সাথে সাপ্লিমেন্টারি আর কি, এই রাশির সাথে। বান্ডিল গুনে লিখে একজন জয়েন করবেন, সুরজিৎ গাইবান্ধা থেকে। স্যার, প্রীতিলতা বিশ্বাস কে? প্রীতিলতা বিশ্বাস প্রেসিডেন্ট স্যার? উনি ভারত থেকে স্যার। ও, ভারত এই তো থেকে। স্যার, আপনি আছি। ও, নমস্কার আচ্ছা, স্যার। হ্যাঁ, হ্যাঁ। আপনি হচ্ছে ওই সেই হ্যাঁ। বনগা বনগা নাকি নাকি? হ্যাঁ, বনগা বনগা। ও, আচ্ছা, আচ্ছা। সম্মানিত সকল সদস্য, বিশেষ কোনো সমস্যা না থাকলে আপনারা অনুগ্রহপূর্বক ক্লাসের ভিডিও অন করে ক্লাস করবেন। আপনার ওই রান্না ভর্তির ফর্মটা ফিল আপ করে দিয়েছিলেন প্রীতিলতা বিশ্বাস? জানি না তো। ও, আচ্ছা, আচ্ছা। স্যার, ওনার নম্বরটা আমিও পাইনি, যার কারণে ওনাকে বিএনএস একাডেমির কোনো ইনফরমেশন আমি দিতে পারিনি, এবং আমাদের গ্রুপেও তিনি জয়েন করে নাই। ও, আচ্ছা, যাই হোক, আপনি ফর্মটা ফিল আপ করে দিবেন আমাকে। আর হচ্ছে আপনার ভর্তির ফি কত দিছিলেন বা কোথায় দিছিলেন? স্যার এখনো দেওয়া হয়নি। ও, দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে দ্রুত দিয়ে দিবেন, মানে আগামী সপ্তাহের মধ্যে আর কি দিবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আপনি তাতে আপনি ভর্তি ফর্মটা চাবেন, ফর্মটা ফিল আপ করে দিবেন। আর হচ্ছে ভর্তির টাকাটা 4000 টাকা আমি একটা গুগল পে বা ফোন পে নাম্বার দিব, অথবা শান্তনু সরকার বাবুর কাছ থেকে যোগাযোগ করে নিয়ে ওখানে পাঠিয়ে দিতে হবে। তো পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আপনি নিয়মিত ক্লাস করবেন। তো যাই হোক, প্রেসিডেন্ট স্যার আপনি লাইনে আছেন,
তো আপনার গ্যালাক্সি M40, উনি সম্ভবত নাম হচ্ছে রাজিয়া সুলতানা, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো টিটু দাস যোগদান করেছেন, টিটু দাস যোগদান করেননি। আচ্ছা, উনি যোগদান করা বুঝছেন না। আমাকে সকালে একবার ফোন দিয়েছিলেন, কিন্তু উনি মনে হয় যোগদান করতে পারছেন না। তো আমরা যে আলোচনায় ছিলাম যে হাতের রেখা থেকে যখন আমরা রাশিটি নির্ণয় করব, তখন কিন্তু মানে আমাদের 12টি রাশির বৈশিষ্ট্য কিন্তু জানা থাকতে হবে। এমনকি লগ্ন নির্ণয় করা সম্ভব না, যে বললাম যে জন্ম সময় না হলে লগ্ন নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু লগ্ন নির্ণয় করা সম্ভব। 12টি লগ্নের চরিত্র কিন্তু 12 রকম। আপনারা একটু মিউট করুন, যারা মিউট আছে একটু মিউট করুন। তো আমাদের এই যে 12টি রাশি লগ্নের বৈশিষ্ট্য যদি জানা থাকে, তাহলে কিন্তু লগ্নের বৈশিষ্ট্য দিয়েও কিন্তু তার লগ্ন বের করা সম্ভব। কিন্তু এটা অনেক কঠিন, যে কঠিন দেখা যাচ্ছে একটি লগ্নের সঙ্গে 2-1টি বৈশিষ্ট্য কিন্তু আরেকটি লগ্নের মিল খায়, কিন্তু সামান্য যেগুলো মিল খায় সেগুলোকে আলাদা করে ফেলা কিন্তু কোনো বিষয় নয়। আপনারা 12টি লগ্নের যে বৈশিষ্ট্য নিয়ে যদি যে বৈশিষ্ট্যটা মিল খায়, সেই বৈশিষ্ট্যগুলোকে যদি শুধু দাগ দিয়ে ফেলেন, শুধু একটা বিশেষ করে মার্কার দিয়ে, কালার মার্কার দিয়ে যদি সেইগুলোকে মার্কিং করে ফেলেন, তো মার্কিং করার পরে বাকি যে পয়েন্টগুলো থাকে, এই পয়েন্টের এই বৈশিষ্ট্য, তাছাড়া লগ্নগত তার বৈশিষ্ট্যে তার চেহারার বিবরণ কেমন হবে, তার চুলটা কেমন হবে, এমনকি তার নাক মুখ কেমন হবে, এগুলো কিন্তু ওই লগ্নের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। তো যখন লগ্নের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, তো মানুষটিকে আমরা চিনে কিন্তু সেই লগ্নের বৈশিষ্ট্যের মধ্যে আমরা নিয়ে যেতে পারি। কিন্তু এটা হচ্ছে যে আপনাদের সংকল্প, আপনাদের সাধনার মাধ্যমে বের করতে হবে, এবং দীর্ঘদিন চর্চা করতে করতে আপনারা কিন্তু লোক দেখলে বুঝে ফেলবেন যে ইনি এই লগ্নের মানুষ হতে পারেন। এটা কিন্তু যে ভুল হয় তা কিন্তু নয়। আপনারা দেখবেন যে গ্যালাক্সি M40 আপনার সাউন্ড আসলে সেটা আপনি মিউট করেন একটা মাইক্রোফোনটা। রাজিয়া আপা আপনার ওখান থেকে একটু সাউন্ড আসছে, আপনি কাইন্ডলি মিউট করে দিন রাজিয়া আপা। হ্যাঁ, তো আমরা এভাবে কিন্তু লগ্ন নির্ণয় অনেক সময় আমরা করে, ধরেন যদি তাদের বৈশিষ্ট্যের সঙ্গে বলি, তো বললে যদি যখন লেগে যায়, সাধারণত আমরা এটি করলামই না। ধরুন আমরা একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আমার ইউটিউব চ্যানেলে একসময় প্রশ্নোত্তর পর্ব ছিল, যদিও সময়ের অভাবে এখন দিতে পারছি না, যে করোনাকালীন ঘরে বসে বিনামূল্যে পরিষেবা পেতে আর কি এই প্রশ্নোত্তর পর্বে যারা কমেন্ট করবে তারা ভাগ্যাদেশ জানবে। রেমেডিও ছিল স্যার। দেখা যাচ্ছে, হ্যাঁ, তো তা দেখা যাচ্ছে যে 3 মিনিট 2.5 মিনিট একজনের জন্য সময় পাওয়া যায়। তো 2.5 মিনিটের মধ্যে তার বিচার বিশ্লেষণ করতে হবে। তার ভিতর কিন্তু তার চেহারার বৈশিষ্ট্যও কিন্তু অনেক বলা হচ্ছে, বা তার যোগ্যতা, দক্ষতা, কর্ম, শিক্ষা, সবটা পয়েন্ট একটু একটু করে বলে যাওয়া হচ্ছে। 3 মিনিটে আর কত কি বলা সম্ভব, বা 2.5 মিনিটে 3 মিনিটে কি বলা সম্ভব, তারপরেও কিন্তু বলা হচ্ছে। তো এই যে বলা হচ্ছে, এর ভিতরেও কিন্তু অনেকে লগ্ন দিচ্ছেন না। আবার অনেকে বিদেশে অবস্থান করছেন, তারা জন্ম তারিখ জানেন না, তারা শুধু হাত দিচ্ছেন। তো সেক্ষেত্রে তারা কেমন, তাদেরকে কিন্তু ফোনে বলে তারপরে তাদের কনভিন্স করতে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার মাথার চুল শক্ত, আপনার মাথার চুল কোকড়া, যেমন হয়তো আলী আজম সাহেবের মতো মাথার চুল কোকড়া, বা ধরুন আপনার হয়তো চোখটা একটু ডাবা, নাকটা একটু লম্বা, বা চোখটা কারো ভাষা। এই যে কথাগুলো ধরেন বলা হচ্ছে, এই কথাগুলো কিসের থেকে বলা হচ্ছে? বলা হচ্ছে কিন্তু তার ওই সেই লগ্ন বা রাশির বৈশিষ্ট্য থেকেই কিন্তু বলা হচ্ছে। মানে তাকে বিচার বিশ্লেষণ করে যখন উনি জানতে চাচ্ছেন, উনি হাত বাড়িয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা হোয়াটসঅ্যাপে তুলে পাঠাচ্ছেন, আর কি করছেন, উনি হয়তো ওনার পাসপোর্টের জন্ম তারিখটি জানেন বা আইডি কার্ডের জন্ম তারিখটি জানেন, ওইটি দিচ্ছেন, কোনো সময় টময় নেই, কিন্তু তাকে কিছু বলতে হচ্ছে। এইবার হাত দেখা যাচ্ছে বিদেশের মাটিতে শ্রম করতে করতে তার হাতের কোনো রেখাও নেই, কিন্তু তাকে তো বলতে হবে, সে তো আমার দ্বারস্থ হয়েছেন, তাহলে তাকে কিছু বলতে হবে। বলতে গেলে
যাই বলুন না কেন আপনাদের সূত্রের মধ্যে যেতে হবে। হয় তার নাম দিয়ে নিউমারোলজি বের করতে হবে, নচেত তার সেই কল্পিত জন্ম তারিখ দিয়ে তো আর আপনি বলতে পারবেন না, তাহলে নাম দিয়েই বলতে হবে। তো নাম দিয়ে যখন বলবেন, তখন তার চরিত্র যখন বলবেন, তখন কিন্তু ওই লগ্নের দিকে নজর চলে যাবেই। যে যখন আপনার ওই চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে আপনি দেখেননি তাকে, তো যখন আপনি সেই রকম দু চারটি কথা বলতে পারবেন, নিশ্চয়ই সে চমকে যাবে। তো চমকে যাওয়ার মতো একটি ধারণা আমাদের ভিতর এনে তবেই না তাদেরকে চমকাতে হবে। কারণ দেখুন, জ্যোতিষশাস্ত্র, মেডিকেল শাস্ত্র কিন্তু বলে যে আমার হয়তো শরীরে কোথাও সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেলে সে কিন্তু অল বডি চেক আপ করার বর্তমানে একটা নিয়ম আছে যে রোগ ধরার জন্য অল বডি চেক আপ করা। তো অল বডি ব্লাড চেক আপ করা, শান্তনু সরকার ভালো বুঝবেন যে ইন্ডিয়াতে 10,000 টাকা দিলে অ্যাপোলো হসপিটালে অল বডির ব্লাডের টোটাল টেস্ট করে বেরিয়ে কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে বেরিয়ে দেবে। এইবার যদি ওই সঙ্গে এমআরআই, সিটি স্ক্যান বা এগুলো হয়, তাহলে আর একটা লিমিট আছে, হয়তো 20,000 বা 25,000, তাতে এইভাবে টেস্ট হয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ সর্বোচ্চ 50,000 টাকা ব্যয় করলে শরীরে কোথায় কি আছে সব কিন্তু বের হয়ে আসবে। তো আমাদের কিন্তু শরীরের কোথায় রোগ হতে পারে, কোথায় কি সমস্যা হতে পারে, এটি কিন্তু আমাদের ওই ব্যয় করা লাগবে না। আমাদের ওই যে 500-1000 টাকা ভিজিটের মধ্যে আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো। তবে পারতে গেলে আমাদের যে যোগ্যতা দক্ষতার দরকার, সেই যোগ্যতা দক্ষতার জন্য আমাদের সবসময়ের জন্য 9টি গ্রহের কারকতা, অর্থাৎ 9টি গ্রহের বৈশিষ্ট্য, 9টি গ্রহের কি গুণ কি দোষ, আর 9টি গ্রহের কি রোগ ব্যাধি, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আর হচ্ছে 12টি রাশি, 12টি লগ্ন, এর বৈশিষ্ট্য জানতে হবে। তখন এর পরবর্তীতে যখন আপনারা 27টি নক্ষত্রে জানবেন, মানে নিঃসন্দেহে আপনি তখন কিন্তু জ্যোতিষশাস্ত্রবিদ হবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। শুধুমাত্র 9টি গ্রহের কারকতা, 9টি গ্রহের শুভ অশুভ যদি ধরতে পারেন, আর রাশি লগ্নের 12টি রাশি লগ্নের বৈশিষ্ট্য থেকে 12-12-24টা থেকে যদি তাকে আলাদা করতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে জ্যোতিষ। আর যখন এর সঙ্গে 27টি নক্ষত্রের বৈশিষ্ট্যকে আলাদা করতে পারবেন, তখন নিঃসন্দেহে আপনি জ্যোতিষ শাস্ত্রবিদ হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাহলে আমাদের এটি ধরতে হবে। আমরা কিন্তু ধরা কিন্তু শিখেছি যে একটি প্ল্যানেট দেখার পরে সেই গ্রহটি খারাপ, কোন গ্রহটি ভালো, কে শুভ ফল দিচ্ছে, কে অশুভ ফল দিচ্ছে। অনেক সময় নিচস্থ গ্রহও কিন্তু শুভ ফল দেয়, আবার তুঙ্গস্থ গ্রহও কিন্তু অশুভ ফল দেয়। এটি কিন্তু আমরা শিখেছি না? তো যদি আমরা তুঙ্গস্থ নিচস্থ গ্রহের শুভাশুভ ফল বা গ্রহ কি অবস্থানে থাকে, কি ফল দেয়, এগুলো যদি আমরা শিখে থাকি, তাহলে নিঃসন্দেহে কিন্তু আমরা ওই গ্রহের কারকতা দিয়েই কিন্তু তার সেই রোগ ব্যাধিগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাছাড়া আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করার জন্য আমরা যেহেতু শিশু দৃষ্টি শিখেছি, আমরা পাতাকি চক্র শিখেছি, গুরুকুণ্ডলী শিখেছি, তারপরে ধরুন আপনারা এই যে প্রেক্ষা শিখেছি, তারপরে ধরুন আমরা এই যে ধরুন কর্মজীবন, শিক্ষা জীবন, বিবাহিত জীবন, এগুলো শিখেছি। তো বড় কথা হচ্ছে যে আমরা সব জায়গায় কিন্তু দেখেছি যে কর্মজীবন ভালো হবে কর্মপতি ভালো থাকলে, শিক্ষা জীবন ভালো হবে বিদ্যাপতি ভালো থাকলে, কখনো আমরা শিখেছি যে দাম্পত্য জীবন ভালো হবে চতুর্থ সপ্তম পতি ভালো থাকলে, কখনো দেখেছি যে এরা খারাপ থাকলে। তো খারাপ ভালো কিন্তু আমরা শিখেছি যে কে কেমন জায়গায় থাকলে ভালো হবে, কে কেমন জায়গায় থাকলে খারাপ হবে, এটা কিন্তু আমরা অনেকাংশে শিখেছি। তো যেহেতু আমরা খারাপ অংশও শিখেছি, ভালো অংশও শিখেছি, তাহলে এর কারকতা, এর যে বৈশিষ্ট্যগুলো, 9টি গ্রহের বৈশিষ্ট্যের সঙ্গে যে বৈশিষ্ট্যগুলো মিল খায়, সেগুলোকে আমরা কেটে ফেলব। কেটে ফেলার পরে যে বৈশিষ্ট্যগুলো মিলবে না, সেই বৈশিষ্ট্যগুলোকে আলাদা একটি নোট করে ফেলব। যেহেতু আমরা পেশাগত জীবনে পদার্পণ করার আগে আমাদের প্রথম কাজ থাকবে 9টি গ্রহের মধ্যে যে যে পয়েন্টগুলো মিল, এগুলোকে আলাদা করা, আর যেগুলো অমিল আছে এই 12 খণ্ডে খণ্ডিত করা। তারপর হচ্ছে 12টি রাশিকে আমরা 12টি রাশির বৈশিষ্ট্যকে 12টি খণ্ডে খণ্ডিত করে ফেলবো। এবার 9টি গ্রহের কারকতাকে, তার শুভ অশুভ, তার ব্যাধি পীড়া, একে খণ্ডিত করে ফেলবো। তারপরে যদি এক্সট্রা আপনারা পারেন, তাহলে নক্ষত্রগত বৈশিষ্ট্যকে নিলে নিঃসন্দেহে জ্যোতিষশাস্ত্রবিদ হবেন। তো এইবার আপনারা একটি লোক যখন আসবে সামনে,
ধরেন আপনি জন্ম তারিখ সে জানে না, জন্ম লগ্ন জানে না, জন্ম রাশি জানে না, কোনো কিছুই জানে না, হয়তো তার জন্ম মাসটা জানে বা জন্ম বারটি জানে। তো এইবার দেখা গেল জন্ম মাসটি বললো ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসে রবি সাধারণত কুম্ভ, ফাল্গুন চৈত্র কুম্ভ রাশিতে অবস্থান করে। কিন্তু কুম্ভ রাশিতে প্রথম 7 ডিগ্রি 7.5 ডিগ্রি পর্যন্ত রবি কিন্তু মকর রাশির ফল দেয়, তারপরে কুম্ভ রাশির ফল দেয়। তো যে ব্যক্তি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছে সে কিন্তু শেষ 7 দিন যে মীন রাশির ফল দেবে। তো এখানে কিন্তু শুধু কুম্ভ রাশির বৈশিষ্ট্যের সঙ্গে মিলালে হচ্ছে না। সে যে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছে তাহলে ফাল্গুন মাসটি জানে ফাল্গুন মাসের শেষ সপ্তাহে জন্মেছে না প্রথম সপ্তাহে জন্মেছে। প্রথম সপ্তাহে হলে মকরের ফল দেবে, দ্বিতীয় সপ্তাহে মানে লাস্টের সপ্তাহ হলে তো মিনের ফল দেবে। তাহলে এই যে পার্থক্যটুকু এটা কিন্তু আমাদের ধরতে হবে। আবার জন্ম বারটি ম্যাক্সিমাম লোক জানেন। তো জন্ম বারটি যখন জানেন যে হ্যাঁ আমার জন্মটি রবিবার, আমার জন্মটি বুধবার, আমার জন্মটি এবার, তো জন্ম বারের একটি গুরুত্ব কিন্তু অপরিসীম, এ ব্যাপারে দ্বিমত নেই। আর এটি ভুল মানুষ করে না। সাধারণত মানুষ কিন্তু বলে যে আমার ছেলে অমুক হাটবারের পরের দিন হয়েছে বা হয়তো অমুক দিন হয়েছে। হাটবারের পরের দিন মানে কি? অমুক হাটবার কি বার ছিল? হাট হয়তো রবিবার বুধবার ছিল, তারপরের দিন হয়েছে মানে বৃহস্পতিবার অথবা সোমবার, এই দুটির একটি হবে। তো সেই হাটবারের পরের দিন যেহেতু জন্মগ্রহণ করেছে তার ভিতর সে উল্লেখ করছে যে হ্যাঁ আমার জন্ম হয়তো বুধবারে হাটবার গেছে, বৃহস্পতিবারে জন্ম। তাহলে বৃহস্পতি একটি নক আপনারা কিন্তু করবেন যে জন্মবারের বৃহস্পতির সংখ্যা 3, অর্থাৎ বৃহস্পতির একটি প্রভাব কিন্তু তার থাকবে। এইবার বৃহস্পতির শুভ প্রভাব থাকবে না অশুভ প্রভাব থাকবে এটি আমরা কিভাবে বুঝবো বলুন? যদি 2-4টি কথা বলি যে আপনি কি একটু কথা বেশি বলেন, আচ্ছা তাই এটা তো বোঝাই যাবে 2-4 কথা বললে যে দেখা যাচ্ছে আপনি বলার আগে সে বলবে, তার মানে ও একটু বাচাল আছে। এইবার যদি দেখা যায় যে ঠিক আছে সে বয়স অল্প কিন্তু দেখা যাচ্ছে বয়সের ভারটি বেশি, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এর বৃহস্পতি সেই জৌলুস নেই। আবার যদি বলা যায় যে হ্যাঁ ঠিক আছে সে কতটা সৎ মানুষ, 2-1টি জিনিস আপনি মানে তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলেন যে আপনি ছোটবেলায় কি কোনো জিনিসপত্র চুরি ছাঁচড়ামি করেছেন কিনা, মানুষের গাছের নারকেল পেড়ে খেয়েছেন কিনা বা লেবু চুরি করে খেয়েছেন কিনা, এরকম অপরাধী হয়েছেন কিনা, এটা অবশ্যই সরাসরি এভাবে জিজ্ঞেস করা যায় না। কিন্তু ধরেন অনুমান কিন্তু আমাদের করে নিতে হবে। এইবার সে ওইটা জিজ্ঞেস না করে আমরা যদি বলি যে ছোটবেলায় আপনি অনেকটা ধার্মিক ছিলেন কিন্তু এখন এতটা নেই, যদি বলে যে হ্যাঁ আমি ছিলাম, তাহলে কিন্তু ধরে নেওয়া যাবে বৃহস্পতির লোক, ধার্মিক হওয়ারই কথা, বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছে। তাহলে ওই বৃহস্পতিটি যদি নেগেটিভ হয় তাহলে তার নিশ্চয়ই সে তাহলে চুরি ছাঁচড়ামিও করেছে। রত্নাকর দস্যু থেকে যদি বাল্মীক মুনি হতে পারে তাহলে ওই ব্যক্তি কিন্তু ছোটবেলায় কম বেশি কিছু করেছেই, না করে কিন্তু আর সে ধার্মিক হয়নি, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। তো বৃহস্পতির নেগেটিভ পজিটিভ দুটি দিককেই আমরা যখন ধরে নিব, ধরে নেওয়ার পরে যখন আমরা আলোচনা শুরু করব তো এই একটি ক্লু কিন্তু আমরা পেয়ে গেলাম। তো বৃহস্পতির শুভ দিকটিকে আমরা বারের মাধ্যমে পেয়ে গেলাম। এইবার লোকটি এলো কত তারিখে, এলো, তো তারিখটি ধরুন আজকে আসছে, তো আজকের তারিখ হচ্ছে 25/3/2022। দেখুন তারিখটির মধ্যে রয়েছে কিন্তু 25 তারিখ তৈরি করেছে কেতু দিয়ে, দেখেছেন তো আপনারা, আজকেই ধরুন আসছে। তো 25 তারিখ কেতু আর সালে মাসে বারে মিলে হচ্ছে রাহু, তাহলে রাহু আর কেতুর তারিখে আসছে। এই দিন যদি উনি বলেন যে আমার জন্ম বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতির সঙ্গে এর ভিতর মাসের সংখ্যায় শুধুমাত্র আমরা একটু বৃহস্পতি পেয়েছি, কিন্তু মাসের সংখ্যার তো খুব একটি নয়। স্যার এখানে একটা মিস্টেক আছে স্যার, ওই যে সালে মাসে বারে কেতুই স্যার, আবার বারে রাহু, সাল মাসে কেতু আর কি। আজকে শুক্রবার না? ঠিক আছে স্যার, সরি হ্যাঁ আমি স্যার বারটা মিস্টেক সালে করলাম। মাসে তো কেতু হওয়ার কথা না। হ্যাঁ শুক্রবার, হবে না। তো শুক্রবার মানে 4। তো রাহু কেতু তারিখে একটি ভদ্রলোক এলেন, তার জন্ম বৃহস্পতিবার। তো বৃহস্পতির মাস, আমরা মাসটি পেয়েছি বৃহস্পতি অর্থাৎ মার্চ মাস। তো মাসের গুরুত্ব তো খুব একটা নিউমারোলজিতে আমরা বেশি গুরুত্ব দেইনি,
আমরা জন্ম তারিখ সংখ্যাকে প্রথম সংখ্যা দিয়ে ধরেছি, জন্ম মাস সাল মিলে যে সংখ্যাটি হয়েছে সেটি দ্বিতীয় সংখ্যা ধরেছি, আর বার মিলে যে সংখ্যাটি হয়েছে সেটা তৃতীয় গুরুত্ব সংখ্যা ধরেছি। তো সালে মাসে এবং তারিখে মিলে যে সংখ্যাটি হয়েছে 7 আর 3 10, 7 6 16 সমান 6 আর 1 7, মানে সেখানেও কেতু, অর্থাৎ কেতুর তারিখে জন্মগ্রহণ করেছে। এদিকেও কেতুর তারিখ হচ্ছে, বার সংখ্যাকে যুক্ত করলে তখন হয়ে যাচ্ছে রাহু। জি স্যার। তো দুটি কেতু এবং একটি রাহু আজকে নিয়ন্ত্রণ করছে। উনি সেই দিনে ভাগ্য জানতে আসলেন। তো ওনার জানার বিষয়ে উনি বললেন আমার বৃহস্পতিবার জন্ম। তো বৃহস্পতিবারের জন্ম যদি হয়, নিউমারোলজিতে বৃহস্পতির সংখ্যার সঙ্গে রাহু এবং কেতুর সংখ্যার শুভ মানে বৈরিতা না মিত্রতা, এটি বলুন। স্যার গুরুচন্দ্র দোষ সৃষ্টি করবে যদি রাহুর 4 সংখ্যা যুক্ত হয়। অশুভ স্যার। হ্যাঁ, বৈরিতা আর মিত্রতা আমরা বুঝবো কি করে? দেখুন, এই যে 7 তারিখে জন্ম, তার সঙ্গে বৃহস্পতি যোগ করলে আমরা পাচ্ছি রবি। আবার এই 4-এর সঙ্গে যখন বৃহস্পতির সংখ্যা যোগ করছি তখন পাচ্ছি কেতু, অর্থাৎ একটি নিষ্ক্রিয় রবি আর একটি রবি আমরা পাচ্ছি। কিন্তু রবিটি জন্ম দিচ্ছে, একটি হচ্ছে কেতু আর একটা বৃহস্পতি নিয়ে হচ্ছে রবির জন্ম দিচ্ছে, আর একটি রাহু আর বৃহস্পতি মিলে হচ্ছে কেতুটি জন্ম দিচ্ছে। অর্থাৎ ওই বৃহস্পতির যে জাতকটি আসছে বৃহস্পতি বারের, ওই বৃহস্পতির মধ্যে কিন্তু তার ত্রুটি আছেই। মানে রাহু যুক্ত বৃহস্পতি হবে, রাহু দৃষ্ট হবে, অথবা কেতু যুক্ত বৃহস্পতি হবে, কেতু দৃষ্ট বৃহস্পতি হবে। তাহলে রাহু যদি কেতু দ্বারা পীড়িত হয়, বা রাহু যদি বৃহস্পতি যদি কেতু দ্বারা পীড়িত হন, আর মানে কেতু যুক্ত যদি বৃহস্পতি হন, তাহলে আমরা কেমন ফল সাধারণত পাই? যে কোনো ঘরে থাকুক, যে ঘরে যে কোনো লগ্নের যে কোনো ঘরে থাকুক, তো আমরা সেক্ষেত্রে কেমন পাই এটাকে আমরা একটি নোট করব। যখন আমরা এই নোটটি আমাদের করা হয়ে যাবে, তখন তার হাতটি ধরলাম। হাতটি ধরার পরে আমরা পরপর যেভাবে আমরা লিখেছি, যে প্রথম হয়তো বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি, তারপর রবি, তারপর হচ্ছে বুধ, মঙ্গল, চন্দ্র, তারপর হচ্ছে শুক্র, রাহু, কেতু। আমরা যে ক্লাসগুলো করেছিলাম, যে আমরা হাতের তালুতে এটা হয় পজিটিভ অর নেগেটিভ, এরকম আমরা চিহ্ন দিয়ে যাব, যে শনি নেগেটিভ না পজিটিভ। এভাবে যখন আমরা চিহ্নিত করে যাব যে বৃহস্পতি পজিটিভ না নেগেটিভ, এই শনি নেগেটিভ না পজিটিভ, এইরকম যখন চিহ্নিত করে যাব, তখন আমরা হাতের তালু দেখে একটি সংক্ষিপ্ত রূপায়ণে কি আমরা আসতে পারবো না? একটি জায়গা কি আমরা তৈরি করতে পারবো? পসিবল স্যার। হ্যাঁ, অবশ্যই পসিবল স্যার। যদি তাই হয়, আপনারা কারো একটি হাত, যদি যার ভালো ক্যামেরা আছে তার সামনে একটু ধরুন, ধরার পরে একটু আমরা সেটা বিচার করি দেখি। যে কারো হাত, যার ক্যামেরা ভালো আছে সেই রকম জায়গায় ধরেন, এবং সবাই যাতে দেখতে পায় এরকম লোক ধরেন। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। হ্যাঁ, আলিয়া কিশোর কুমার ধরেছেন। তো আমরা দুটোর দিকেই তাকাই, দুইজনে যখন দেখেছে। আপনারা সবাই কি হাত দেখতে পাচ্ছেন? আলী আজম বাবুর ওখানে আলো কম, আলী আজম সাহেবের কাছে। ঈশ্বরদা আরো কাছে নিয়ে আসেন, ঈশ্বরদা কাছে নিয়ে আসেন আরো। হ্যাঁ, তো এইবার দেখুন, কিশোর বাবুর হয়েছে কি, যে শিরোরেখা দ্বিখণ্ডিত হয়েছে কেতুর ক্ষেত্রে, এসে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর ওই শিরোরেখার উপরের অংশ থেকে শনি বৃহস্পতির মানে হৃদয় রেখার সঙ্গে গিয়ে তার ভাগ্য রেখা মানে খুব সূক্ষ্ম আকারে গিয়ে উঠে মিশেছে। ঠিক এরকম দেখুন আমরা কিভাবে ক্ষেত্রগুলোকে চিনব। স্যার আজকের গোচরটাকে বলে দিব স্যার। হ্যাঁ, গোচরটা একটু পরে বলি। তো আগে হচ্ছে ওনার হাতটি একটু এঁকে নিই।
দেখুন কিশোর বাবুর হাতের শিরোরেখাটি হচ্ছে এই পর্যন্ত আসছে, এখান থেকে একটি দ্বিখণ্ডিত হয়ে গেছে, কোনো ক্রমে এইরকম ভাগ্য রেখা একটু উঠেছে, এভাবে চলে গেছে, এইখান থেকে একটা ডেরা পড়ে কিন্তু এই শনির ক্ষেত্রে চলে গেছে। বৃহস্পতির ক্ষেত্রটি খুব একটা উঁচু নয় কিশোর বাবুর, তাই কিনা দেখুন। হ্যাঁ স্যার। এবং রবির ক্ষেত্রটি নিচু, বুধের ক্ষেত্রে এখান থেকে কিন্তু আবার আরেকটি ডেরা পড়ে আছে। তাই কিনা দেখেন। স্যার আমার বৃহস্পতি কিন্তু চতুর্ভুজ চিহ্ন আছে স্যার হ্যাঁ, বৃহস্পতিতে। চতুর্ভুজ চিহ্ন আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, আপনার শিরোরেখা আপনার হাত সোজা করুন, কাছে নিয়ে আসুন। হয়েছে আর এটি হয়েছে। আলী আজম সাহেবের হাতটা ধরেছিলেন কই? হ্যাঁ দেখুন, উনারও কিন্তু ভাগ্য রেখাটি উঠেছে, ভাগ্য রেখাটি স্পষ্ট ভাবে উঠেছে এ পর্যন্ত। তার পরবর্তীতে কিন্তু যে হৃদয় রেখার গোড়া পর্যন্ত উঠেছে, সর্বোচ্চ এই পর্যন্ত উঠেছে ভাগ্য রেখাটি। আর হচ্ছে উনার শনির ক্ষেত্রটি খুবই নিচু, এবং শনির ক্ষেত্রে এই হৃদয় রেখার সঙ্গে এখানে জব বা হয়তো ত্রিকোণ চতুষ্কোণ একটা কিছু তৈরি করে একেবারে বাইরের দিকে বের করে দিয়েছে। আর অন্যান্য রেখা কিন্তু আছে, উনার আয়ু রেখাও আছে, আর হচ্ছে উনার হৃদয় রেখাও আছে, আর শিরোরেখাটি কই, হ্যাঁ শিরোরেখাটি ভালো আছে। তো এই যে দুজনের পার্থক্য, এই আলী আজমের আয়ুরেখাটা একটু ছোট দেখলাম। হ্যাঁ আয়ু রেখাটি একটু ছোট। আচ্ছা, বললাম আমরা আয়ু রেখাটি একটু ছোট, এই ছোট একটা মঙ্গলের রেখা শিরোরেখার সাথে যুক্ত হয়েছে আরিফ ভাই। কি হয়েছে? স্যার মঙ্গলের রেখা যুক্ত হয়েছে, একটা বড় মঙ্গলের রেখা আসছে স্যার, শিরোরেখার সাথে যুক্ত হয়েছে স্যার। ও আচ্ছা, মঙ্গল থেকে কোনো ভার্টিক্যাল রেখা এসে শিরোরেখার সঙ্গে যুক্ত হয়েছে, সে নিচে হোক আর উপরে হোক। তো এই স্যার আমার আয়ুরেখা থেকে কিন্তু একটা রেখা বেরিয়েছে স্যার। আচ্ছা বের হোক, আমরা এই জায়গায় আসি, এইটুক নিয়ে আগে আলোচনা করে, তাই দেখে নেন করে পারবো না। তো স্যার এখানে আরেকটা বিষয় স্যার দেখার, এই যে এফেক্স গুলা স্যার, পর্বত গুলা স্যার, যেমন তার শনির পর্বতের ঠিক রবি এবং শনির আঙ্গুলের মাঝামাঝি জায়গাটা উঁচু উঁচু, এই যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ আলোচনা করব। শনির ক্ষেত্রটা উঁচু এবং শনির ক্ষেত্র এবং প্রত্যেকটা এফেক্স স্যার এই জায়গাটা অনেকেই আলী থাকে আজম এরকম। সাহেবের হাতের এই জায়গাটা নিচু, আর হচ্ছে রবির মাঝ বরাবর নিচু, কিন্তু শনির আঙ্গুলের মাঝখানটা, শনি আর রবির আঙ্গুলের মাঝখানের অংশ উঁচু, মানে শনির আঙ্গুলের অর্ধেক অংশ আর হচ্ছে রবির আঙ্গুলের মাঝখান পর্যন্ত উঁচু। এটা বলেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা অনেকেরই থাকে স্যার, এরকম এফেক্স গুলো না অনেকের থাকে না, এটা একটু ব্যতিক্রম। মানে কারো থাকলে শনির ক্ষেত্রে থাকে, কারো থাকলে রবির ক্ষেত্রে থাকে, কিন্তু ওটি কিন্তু উনার যে উঁচুটা, পুরো রবির ক্ষেত্রটি উঁচু, রবির ক্ষেত্রটি উঁচু, রবির রেখা পড়ার জন্য ওখানে নিচু হয়ে গেছে, আর দুই পাশ পুরো ধরে উঁচু আছে। এটাকে আলাদাভাবে দেখতে হবে। আজম সাহেবের হাতটি যদি এভাবে চাপ দেয়, তাহলে বোঝা যাবে যে রবির ক্ষেত্রটা পুরো এই শনি এই অংশ মিলে, মানে রবি আর শনির অংশ মিলে তাকে উঁচু করে তুলেছে। অর্থাৎ বুধের এই কনিষ্ঠা, আমার হাতের দিকে আপনারা লক্ষ্য করুন, যে বুধের এই কনিষ্ঠার এই জয়েন্ট পর্যন্ত, এদিকে শনির এই মাঝখান পর্যন্ত কিন্তু রবি উঁচু করে তুলেছে এই বরাবর। দেখুন, শুধু এইখানে রেখাটার কারণে ওই জায়গাটা নিচু হয়ে আছে রবির ক্ষেত্রটি, তাই কিনা? এভাবে আজম সাহেব এভাবে চাপ দিন, এভাবে ওই দেখেন চাপের ভাঁজগুলো কোথায়, দেখেন রবির ক্ষেত্রে ভাঁজ পড়ছে না, দেখছেন রবির ক্ষেত্র উঁচু হয়ে উঠছে, দেখেন হ্যাঁ স্যার, হ্যাঁ দেখছেন, অবশ্যই রবি অনেক স্থান নিয়েছে রবি, অনেক স্ট্রং রবি। তাহলে সর্বপ্রথম ওনার রবিটা লিখি, ওনার রবি হয় তুঙ্গস্থ নচেত নিজ গৃহে, এই দুটি জায়গায়, অথবা রবি শুভ অবস্থানে থাকতেই হবে তার প্ল্যানেটে, এছাড়া কিন্তু উপায় নেই না থেকে, তাই কিনা? তাহলে আমরা একটু বসাই না, হয় আমরা রবি এখানে বসালাম, ধরেন তুঙ্গস্থ জায়গায় বসালাম, অথবা রবিকে স্বক্ষেত্রে বসালাম, এই দুটোর এক জায়গায় হবে ওনার রবি হওয়ার কথা। আমরা রবিকে শুভ লিখতে পারি, তাহলে যে রবির পরে আমরা একটি প্লাস দিলাম। এইবার বৃহস্পতির ক্ষেত্রে ওনার কি দিতে পারি? বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু খারাপ কিছু নেই, তাহলে বৃহস্পতির ক্ষেত্রটাকে শুভ বলতে পারি।
প্লাস দেওয়া যায় স্যার, হ্যাঁ প্লাস দেওয়া যায় স্যার হ্যাঁ, বৃহস্পতিটা। বৃহস্পতির ক্ষেত্রে প্লাস দেওয়া যায়। তাহলে আমাদের বৃহস্পতি কোথায়? বৃহস্পতির ক্ষেত্রে আমরা প্লাস দিলাম। প্লাস দিলে আমরা কোন ঘরে বসাবো? ধনু অথবা আমরা মিনে বসাই অথবা কর্কটে বসাই, যে কোনো এক না জায়গায়। স্যার, কর্কটে ইনার হাতে হবে না স্যার, মিনেই হবে স্যার স্যার আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে স্যার, ওইখানে ওনার বৃহস্পতির জায়গাটা শর্ট, হ্যাঁ, ছোট, একটু হয়তো ভালো, সংকীর্ণ, একটু সংকীর্ণ। একটু সংকীর্ণ, হ্যাঁ। হ্যাঁ, এই তো জায়গায় আসছেন। তো সংকীর্ণ, এইবার বৃহস্পতির সংকীর্ণ মন কে দেয় আর বিশাল মন কে দেয়? বৃহস্পতির যে জ্ঞান, গরিমা, প্রতিষ্ঠা, উদারতা, এটা কোন ঘর দেয়? মানে মিন দেয় না ধনু দেয়? এবার ধনু দেয় স্যার। সুনন্দা পাল বলুন। না, এটা মিন দিবে স্যার, হ্যাঁ, মিনের বৃহস্পতি, ধনুই দেবে। মিনের বৃহস্পতি দিবে স্যার। সুনন্দা পাল কি বলবেন দেখি? স্যার বৃহস্পতি যেখানে পজিটিভ হবে হ্যাঁ, সেটাতে দেবে। তা এবার ধনুতে দেবে না মিনে দেবে? মিনে। হ্যাঁ, মিনে। মিনে যিনি বলছেন ইনি সঠিক বলেছেন। তো বৃহস্পতি সংকীর্ণ, তাহলে মিনে কিন্তু যাবে না এখানে। মানে উনি অত বড় উদার, অত বড় পরোপকারী। হ্যাঁ, স্যার মিনে ফলটা কি স্যার, মিনে বৃহস্পতি ভালো বলতে এই কারণে দিবে কি স্যার, যে হ্যাঁ, মিনটা হচ্ছে বৃহস্পতি দাদাভাবে শুভ। মুখভাব। হ্যাঁ, আমার কথা খেয়াল করুন এবার। আলী আজম সাহেবের হাতের বৃহস্পতি শুভ, কিন্তু এত শুভ নয় যে শুভটি মিনে বৃহস্পতি হতে পারে। বৃহস্পতি পাপ যুক্ত নয়, পাপ দিষ্ট নয়, কিন্তু একটি মিডিল পয়েন্টের বৃহস্পতি। এইবার আজম সাহেব বলুন, আপনার প্ল্যানেটে বৃহস্পতি কোথায় বলুন তো একটু। মিউট করা আছে, আনমিউট। মিনে হবেই না, মিনেও হবে না, কর্কটেও হবে না, আমরা এটা ধরে নিলাম। সিংহে ওই দেখেছেন? তাহলে সিংহে কোনো পাপ যুক্ত বা পাপ দিষ্ট হবে না। এটা কি সঠিক কিনা তাই বলেন? আপনার বৃহস্পতির উপর কোনো পাপ গ্রহ যুক্ত বা দিষ্ট হবে না। আছে নাকি আপনার পাপ গ্রহ দিষ্ট বা যুক্ত? স্যার রাহু আর বৃহস্পতি আছে স্যার ধরুতে স্যার, রাহু আর রবি। রাহু আর রবি ধনুতে, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাহুর দৃষ্টি পড়েছে। হ্যাঁ, রাহুর দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়েছে। আচ্ছা, যা হোক, ওই অংশটা আমরা আসি। তাহলে রাহুর দৃষ্টি পড়েছে, তো রাহুর দৃষ্টি পড়েছে। এবার আমাদের কঠোরভাবে বিচার করতে গেলে তখন দেখতে হবে না বৃহস্পতির এই ভাবপতি কোথায় আছে, লগ্ন কোথার থেকে আছে, এগুলোর বিচার তো আমরা শিখেছি না? তো আমাদের শুক্র আছে স্যার, হ্যাঁ, লগ্ন তুলা লগ্ন স্যার। সেটাও পরে আসি। সব বলে দিলে তো আর সেই ইয়েটা হলো না। এইবার শনির অংশটি কিন্তু তার হাতে যা দেখেছি আমরা, শনিটাকে খুব একটা ভালো দিতে পারি না, এটাকে মাইনাস দেওয়া যায়। বলুন এর ক্ষেত্রে আপনারা কি বলবেন? নীরজ বাবু কি বলবেন? আমি একমত স্যার। একমত। তাহলে শনিটিকে আমরা হয় নিঃস্ব করতে পারি, অথবা শনিটাকে যে কোনো হয়তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে এইরকম জায়গায়, বা হয়তো নিষ্ক্রিয় জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। শনি নিচস্থান তো স্যার তুলা, লগ্ন শনি হইতে পারে স্যার। না, নিচস্থ বলতে মেষ। শনি নিচস্থ হচ্ছে মেষ, আর তুঙ্গস্থ হচ্ছে তুলা। তো তুঙ্গস্থ শনি উনার নয়, উনার তুঙ্গস্থ শনি হতেই পারে না। তো শনিটি কিন্তু হয় নিচস্থ হবে, অন্যসেত অরিগৃহে থাকবে, এইরকম কোনো কিছু কিন্তু উনার হতে পারে। এইবার বলুন আপনি, আপনার শনি কোথায়? তুলা লগ্ন লিখলাম, স্যার মকরে আছে স্যার। মকরে আছে। তাহলে দেখুন, মকরে ওনার শনি আছে। এই মকরে ওনার শনি অবস্থিত লগ্নের চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে বসে থেকে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। এবার তুলা লগ্নের ক্ষেত্রে শনিকে আমরা শুভ ধরতে পারিনি, কিন্তু হাতে কিন্তু শুভ ধরিনি। শুভ পাওয়া যাচ্ছে কিনা তার সেটা যাচাই করে দেখতে হবে তুলা লগ্নের ক্ষেত্রে। বলুন। তুলা লগ্ন সাপেক্ষে তো স্যার শনি শুভ, শনি শুভ, শনি একাই রাজ্য। আচ্ছা, এইবার শনি কিন্তু সে চতুর্থ ভাবে বসে আছে, নিজ গৃহে রাজ্যকারক শনি, কিন্তু ওনার হাতে শনি খারাপ পাওয়া যাচ্ছে। তাহলে কি হবে? আমরা শনিতে তো মাইনাস দিয়েছি,
ওই যে রাহু দৃষ্টির জন্য স্যার হতে পারে। রাহু দৃষ্ট রাহু দৃষ্ট হতে পারে, বা রাজযোগ কারক গ্রহ যখন পাপস্থ হয়েছেন বা সে নিজ গৃহে বসে আছেন। শনির তো দুটি গুণ, একটি রাজসিক গুণ, একটি তামসিক গুণ। তো তামসিক গুণটি বা নেগেটিভ গুণটি হচ্ছে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় ঘটিয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ করা। আর রাজসিক গুণটি শনি স্বসাগরাধনির অধিপতি করে অর্থ সম্পদ সম্পত্তির প্রাচুর্যে ভাসাবে। এটা হচ্ছে তার আরেকটি দিক। তবে শনি সাধারণত শনি প্রাধান্য লোক ওই নেশা, মধ্য, জুয়া, বারমনিতা, বেশ্যা সংসর্গ মানে এ সকল দিকে যেতে চায় না। শনি এদের নেয় না, কারণ হচ্ছে শনি কর্মফলদাতা, শনি যোগী গ্রহ, যোগ সাধনা, একাগ্রতা এসব দিকেই কিন্তু নিয়ে যায়। তো ওই যে রাহু দৃষ্ট থাকার কারণে শনিটা কিন্তু খুব একটা ওনার চতুর্থ ভাবে থেকে, আর চতুর্থ ভাবে কি দেবে মানে মিত্র, বন্ধু বান্ধব। উনি বন্ধু বান্ধব মিত্র থেকে কি বা উনি পেয়েছে, যদি ভালো পেয়ে থাকেন তাহলে হাতে শনি ওই অবস্থানে থাকতো না নিশ্চয়ই। স্যার বোধহয় কোনো খারাপ নক্ষত্রে রয়েছে বা ডিগ্রি কম রয়েছে অথবা বকরি রয়েছে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে শনি কিন্তু ওনার খারাপ অবস্থানে আছে, না থাকলে হাতে ওই অবস্থায় কিন্তু থাকতো না। এইবার বুধের অবস্থানটা কিন্তু আমরা পজিটিভ ধরতে পারি। ওনার বুধ কিন্তু আমরা পজিটিভ ধরতে পারি। আপনার বুধটি কোথায় আছে আজম সাহেব? পজিটিভ বলতে আমরা কি কন্যায় ধরবো না মিথুনে ধরবো? এই দুটি জায়গা, অথবা কন্যা তার মূল ত্রিকোণ, বুধের মূল ত্রিকোণ হচ্ছে কন্যা, তাহলে কন্যা তার নিজ গৃহ, আবার মূল ত্রিকোণও তাই। আর তাছাড়া কি বুধ, হ্যাঁ বুধের হ্যাঁ কন্যায়। তাহলে আমরা কোন বুধটি শুভ পেয়েছি, তাহলে এই বুধটি হয় রবির সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু আমরা ভালো পাবো, অথবা মানে যদি মেষে অবস্থান করে, যদি পাপযুক্ত না হয়। কিন্তু কন্যা আগে ধরবো, তো আমরা কন্যা আর মিথুন এই দুটির মধ্যে আমরা নিতে পারি কিনা, এই দুটোর ভিতর যাবে কিনা। বুধটি ওনার শুভ পাওয়া গেল। তাহলে এবার যদি ওনাকে জিজ্ঞেস করি আপনি কি গণিতে পারদর্শী, আপনি কি সায়েন্সের স্টুডেন্ট, এই দুটি যদি সঠিক হয়, আপনি কি বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, এই তিনটি জিনিস যদি সঠিক হয়, তাহলে আমরা মিথুনে নিয়ে যেতে পারি। আর যদি আরেকটি কথা জিজ্ঞেস করা যায় যে আপনি ডাক্তার না হয়েও কিন্তু আপনি ডাক্তারি অনেকটা জানেন, বা চিকিৎসা বিষয়ক টুকটাক গৃহ চিকিৎসক হিসাবে আপনি কার্যক্রম পরিচালনা করে আসছেন, তো এটা যদি বলে যে হ্যাঁ আমি করছি, তখন কিন্তু আমরা কন্যায় বুধকে বসিয়ে দিতে পারি। তো এই দুটির মধ্যে আপনার চরিত্রে কি বলে? আপনি কি সায়েন্সের স্টুডেন্ট? ছিল। গণিত ভালো বোঝেন? হ্যাঁ বুঝি স্যার। হ্যাঁ, এবং অনেক মানে কৌশলী মানুষ। জি স্যার, মোটামুটি। হ্যাঁ, তাহলে আমরা বুধটাকে মিথুনে বসাতে পারি। এবার আপনি কি চিকিৎসা শাস্ত্রের উপরে অনেকাংশে দক্ষ, পারিবারিক চিকিৎসা দিকেও? হ্যাঁ করি স্যার। তাহলে কিন্তু আগের গুলোকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু কন্যায় নিয়ে বুধকে বসাতে পারি। অথবা কন্যার সমকক্ষ যে গৃহে যাবে সেই গৃহে গিয়ে আমরা বুধকে বসাতে পারি। তাহলে কন্যায় আমরা বুধ বসালাম, লগ্নের কিন্তু দ্বাদশে চলে গেছে। এইবার বসানোর পরে এই বুধ ওনার এমন জায়গায় থাকবে যে জায়গায় থাকলে ওনাকে বুদ্ধিমান বানাবে, বিচক্ষণ বানাবে, গণিতে পারদর্শী বানাবে, তারপরে উপস্থিত বুদ্ধির প্রখরতা করবে, আবার গৃহ চিকিৎসক হবে। মানে এমন একটি জায়গা তার বেছে নিতে হবে, সেই জায়গায় সে যেয়ে পড়বে। তাহলে ওনার বুদ্ধি কোথায় পড়তে পারে? নিশ্চয়ই কিন্তু কন্যায় নেই, মিথুনেও নেই, এই দুই জায়গার কোথাও নেই। বুধটি কি উনার পঞ্চম ভাবে পড়তে পারে? দেখুন তো, কারণ উনি জ্যোতিষ শিখতে আসলেন কেন? উনি জ্যোতিষ শিখতে কেন আসছেন? এখানে কি পড়তে পারে কিনা? তাহলে উনার কিন্তু বিজ্ঞান গবেষণা, সেই সঙ্গে উনার চিকিৎসা এর সঙ্গে কিন্তু একটু যুক্ত থাকতে পারে। বুধটি কি কুম্ভতে চলে যাবে কিনা, বা ধরুন আপনার হয়তো কোথায় মিনে গেলে হবে না, বা ধনুতে যেতে পারে কিনা। ধনুতে যদিও রাহু রয়েছে, ধনুতে রাহু রয়েছে, রাহু, হ্যাঁ ধনু আর কুম্ভ
এই দুটির কোনো জায়গায় যেতে পারে কিনা দেখুন তো একটু। স্যার আমার মনে হচ্ছে ওনার বুধের সাথে চন্দ্রের কোনো কানেকশন আছে স্যার। হ্যাঁ, চন্দ্রের কানেকশন পাওয়া যাবে, পাওয়া যাবে, এটা সঠিক বলেছেন আপনি। তো আপনার বুধ কোথায় বলুন এবার? স্যার বৃষ্টিকে আছে স্যার। বৃশ্চিকে আছে। তো বৃশ্চিকে যদি বুধ থাকে তাহলে কি হবে বৃশ্চিকে? হ্যাঁ, চিকিৎসার দিকটা আমরা মেনে নিলাম যে বৃশ্চিক কিন্তু চিকিৎসার দিকটা আমরা মেনে নিলাম লগ্নের ধনভাবে বসে আছে। এইবার এর উপর কি কোনো পাপগ্রহের দৃষ্টি বা জ্যোতি আছে কিছু? বৃশ্চিকের, এইবার বৃশ্চিকের মঙ্গল আগে দেখুন, বৃশ্চিকের মঙ্গল ওনার কেমন দেখি, হাতটা একটু উঁচু করুন। বুধ পজিটিভ, মঙ্গল পজিটিভ, কিন্তু মঙ্গলে ভাটিকেন রেখা আছে, মানে মঙ্গল শুভ নয়, মঙ্গল অশুভ। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অশুভ, কোথায় বসালে অশুভ হবে বলেন? মঙ্গল আমরা অশুভ জায়গায় বসাবো, তারপরে যা হবে হবে, বলেন বলেন। তাহলে কি 20-এ বসাবেন? অষ্টমে? অষ্টমে বসাতে পারি আমরা, ধরেন নিচস্থ করে দিতে পারি, বা ধরুন শনির সঙ্গে তুঙ্গস্থ করে রাহু দৃষ্টও করে দিতে পারি, ষষ্ঠে দিতে পারি, এই কয়েকটা ঘরের যে কোনো ঘরে কিন্তু বসিয়ে দিতে পারি। দেখুন আমরা মকরে পারি, মিনে পারি, আর হচ্ছে বৃষে পারি, আবার কর্কটেও পারি। এই চারটি ঘরে কোথাও কি মঙ্গল আছে আপনার? না স্যার। কোথায়? এখানে আছে স্যার বৃষ্টিকে আছে স্যার বুধের সাথে। বৃশ্চিকে আছে। স্যার আমি এটাই বলতে দিলাম যে স্যার বৃষ্টিকেই হবে স্যার, মঙ্গলটা নিচস্থ মঙ্গল হবে। না না, বৃষ্টিকে তো নিচস্থ না। নিচস্থ না, বৃশ্চিকে তো নিষ্ক্রিয় মঙ্গল। সরি, নিজ বিয়ে, মানে মঙ্গলের সাথে বুধের একটা কানেকশন থাকবে, এই কথাই বলতে হ্যাঁ, চাইছিলাম হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা শোনেন, কিন্তু পাপ মঙ্গল তুলা লগ্নের ক্ষেত্রে পাপ মঙ্গল ধনভাবে বসে আছে, সে সপ্তম পতি, অর্থাৎ সে পাপস্থ হয়ে আছে ধনভাবে থেকেও কিন্তু অশুভ অবস্থানে আছে। তো এ কি অশুভত্ব আসলে অশুভ অবস্থানে আছে না শুভ অবস্থানে আছে? স্যার আমার তো স্যার মনে হচ্ছে সে নিষ্ক্রিয় মঙ্গল হিসেবে আছে স্যার এখানে। হ্যাঁ, এটা সঠিক বলেছেন। সুনন্দা পাল, দ্বিতীয় মঙ্গল নিষ্ক্রিয়। সুনন্দা পাল বলুন। স্যার এটা নিষ্ক্রিয়। হ্যাঁ, নিষ্ক্রিয় অবশ্যই। তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পাপগ্রহ, সে পাপগ্রহ ধনভাবে আছে, মানে মঙ্গলের যে সৌর্য, বীর্য, ঐশ্বর্য বা সেনাপতি সুলভ তেজস্বিতা, সেগুলো কিন্তু সে দিচ্ছে না। বরং মঙ্গলের একটি গুণ বুধের সাথে কানেক্ট হয়ে সে কিন্তু ওই পারিবারিক মানে হোম চিকিৎসক কিন্তু সে হয়েছে। বা কারো একটু গায়ে ব্যথা হলে তার কি খেতে হবে, কারো পেটে ব্যথা হয়েছে কি খেতে হবে, কারো ডায়রিয়া হয়েছে কি খেতে হবে, এ কিন্তু সে টপাটপ বলে ফেলবে, ডাক্তার না হয়েও কিন্তু সে ডাক্তারি করবে। অর্থাৎ মঙ্গল ওইটুকু দিয়েছে বুধের সঙ্গে যুক্ত থেকে, এর বেশি কিন্তু না। তাই বলে উনি দুর্দান্ত সাহসী না বা দুর্দান্ত অ্যালার্ট লোক না। মানে ওই যে আমরা যেমনটি বললাম, কিছুদিন আগের ঘটনা কিন্তু জানি, যদি উনি অ্যালার্ট লোক হন তাহলে ট্রেন থেকে ওনার ব্যাগ চুরি হয়ে গেছে এবং মোবাইল টোবাইল সব সহজে চুরি হয়ে গেছে। তাহলে উনি অ্যালার্ট লোক না, নিশ্চয়ই উনি খেয়ালি মানুষ, তবেই না তো ওনার ব্যাগটি চুরি হয়ে গেছে। উনি যদি অ্যালার্ট থাকতেন, সতর্ক থাকতেন, তাহলে নিশ্চয়ই এটা চুরি হতো না। এবং আমার সঙ্গে দেখা করে উনি গেছেন সেই রাত্রেই নীলফামারী, তো ট্রেনে বসে ওনার ব্যাগ লুট হয়ে গেছে। স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার? হ্যাঁ বলুন। স্যার আমি মানে এখন ওই যে হাত দেখতে গিয়ে দেখছি আমার বৃহস্পতির ক্ষেত্রে অনেক বড় একটা ক্রস, যেটা আগে ছিল না, হয়তো বা ইতিমধ্যে তৈরি হয়েছে স্যার, হয়তো বা ইতিমধ্যে। কারণ আমি ভালো করে দেখিয়েছি, আপনাকেও দেখিয়েছিলাম, আমার বৃহস্পতি অনেক উঁচু ঠিক আছে, কিন্তু একেবারে প্লেন ছিল, কোনো দাগ ছিল না। কিন্তু অনেক বড় একটা ক্রস এখন দেখছি স্যার, আমি এই আজকে ক্লাসে জয়েন হওয়ার পরে দেখছি। বৃহস্পতিতে ক্রস চিহ্ন মানে হাতের 9টি গ্রহের মধ্যে সব থেকে একটি জায়গায় ক্রস চিহ্ন শুভ ফল দেয়, সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন। তো সেই বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন মানে সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে এবং জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠার দ্বার আরো 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 বেশি বৃদ্ধি করবে। অর্থাৎ নিঃসন্দেহে এই ক্রস চিহ্নটি শুভ ফলদাতা।
তো হ্যাঁ, যদি তবে এটা আপনার ইতিমধ্যে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, যদি আপনার ভিতর কোনো কিছু অসততা, কোনো মনোকষ্ট, কোনো গ্লানি, প্রতিষ্ঠায় কোনো বাধা, এগুলো যদি থেকে থাকে, দাম্পত্য জীবনে অশান্তি বা ধরুন পারিবারিক অশান্তি, এগুলো যদি থেকে থাকে, এগুলো ধীরে ধীরে এখন বিদরিত হবে। এটা কিন্তু বৃহস্পতিতে ক্রস অবশ্যই আপনাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। এমনকি বৃহস্পতিতে যেহেতু হঠাৎ করে এসে ক্রস তৈরি করেছে, তো আপনাকে আকস্মিক ভালো কিছু দেবেই, না দিয়ে উপায় নেই, এটা করবেই। তো এইবার আমরা কিন্তু মঙ্গল এখানে বসিয়েছি, কিন্তু ওনার ওই ভাটিকান রেখার কারণে মঙ্গল কিন্তু অশুভ। মঙ্গলটি ওনার হাতের মঙ্গল ক্ষেত্র, আলী আজম সাহেবের মঙ্গলের ক্ষেত্রটি ভালো, কিন্তু একটি ভাটিকান রেখা থাকার কারণে আমরা কিন্তু হাতের রেখা বিচার করার সময় বলেছি যে মঙ্গলের ক্ষেত্রে ভাটিকান রেখা বা কোনো রেখা কিন্তু শুভ ফলদাতা নয়। একমাত্র মঙ্গলের ক্ষেত্রে যদি চতুষ্কোণ তৈরি করে সেটা আলাদা কথা, এ ব্যতি রেখে আর কোন রেখা মঙ্গলের ক্ষেত্রে শুভ কারক নয়। এটা কিন্তু আমরা ক্লাসে করেছি। তো মঙ্গলটি কিন্তু শুভ অবস্থানে নেই। এইবার চন্দ্র ওনার হাতে রেখে হাতটি আর একটু উঁচু করুন, আরো উপরে উঠান, আরো উপরে। হ্যাঁ, মণিবন্ধ থেকে চন্দ্রের অংশ, মানে চন্দ্রের অংশ বেশি বিস্তৃত, শুক্রের অংশ কম বিস্তৃত, কিন্তু শুক্রের অংশ অনেকাংশে উঁচু আর চন্দ্রের ক্ষেত্র শুক্রের থেকে অপেক্ষাকৃত নিচু, কিন্তু চন্দ্র শুভ, তাই তো নাকি? আপনার তাই দেখছেন তো? মানে হাতটা একটু এভাবে চাপ করুন, চাপ দিন। হ্যাঁ, দেখেন শুক্রের ক্ষেত্র চন্দ্রক্ষেত্র অপেক্ষা উঁচু, আর চন্দ্রক্ষেত্রটা নিচু থাকলেও সেখানে দুটি ভাঁজ চিহ্ন পড়ছে। দেখেন দুটি ভাঁজ পড়ছে, সেটি কিন্তু বিদেশ গমন রেখা নয়, ওই হাতের তালুর দিকে উঠছে। চন্দ্রক্ষেত্র থেকে যে দুটি ভাঁজ পড়ছে এইভাবে উঠছে, তাই তো? এইভাবে উঠছে না চন্দ্রক্ষেত্রের ভাঁজ দুটি? দেখছেন, খেয়াল করছেন তারা? আবার একটু আবার হ্যাঁ, ওই দেখেন এইভাবে ভিতরের দিকে কার্ভ করে দুটি রেখা উঠতেছে। তার মানে চন্দ্রক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী রেখা উঠছে, মানেই চন্দ্র শুভ থাকবে। কিন্তু শুক্র অপেক্ষা চন্দ্র বেশি শুভ থাকবে না শুক্র বেশি শুভ থাকবে ওনার ক্ষেত্রে? বলেন, শুক্র বেশি সুডল, কিন্তু শুক্রের জায়গাটি সংকীর্ণ, আর চন্দ্র একটু নিচু, চন্দ্রের দুটি ঊর্ধ্বগামী রেখা আছে, কিন্তু চন্দ্রটা বিস্তৃত। এবার বলুন, মণিবন্ধু থেকে যখন শুক্রটা নিচু থাকে তখন এই চন্দ্রটা নিচু থাকে, তখন চন্দ্রই শুভ হয়। হ্যাঁ, এবার হ্যাঁ বলেন বলেন। জি স্যার। হ্যাঁ, কি বলছিলেন আরেকবার একটু বলুন। স্যার আমি বলি যন্ত্রটা বলছিল স্যার। আমি বলছিলাম যে চন্দ্রের যে স্থানটা স্যার, সেটা যদি শুক্রের স্থান থেকে মণিবন্ধুর দিকে নিচে থাকে তার চন্দ্রের স্থানটা, তাহলে চন্দ্রটাকে আমরা শুভ দেবো স্যার। হ্যাঁ, আমরা শুভ দেবো। এবং চন্দ্রের ক্ষেত্রে যেহেতু ঊর্ধ্বগামী দুটি রেখা পাওয়া গেছে, তাহলে শুক্র অধিক তুঙ্গস্থ থাকা সত্ত্বেও মানে আমরা চন্দ্রকে শুভ ধরব। তো চন্দ্রকে শুভ ধরলে আমরা কোন জায়গায় বসাতে পারি? আমরা চন্দ্রকে শুভ ধরলাম, আমরা চন্দ্রকে শুভ ধরলে তুলা লগ্নের ক্ষেত্রে চন্দ্রকে শুভ ধরলে কোথায় বসাতে পারি বলেন? সক্ষেত্রে চন্দ্র, কর্কট, বুঝলাম। এইবার বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ, এটাও দিতে পারি, কিন্তু অষ্টমে, তাহলে অষ্টমে হতে পারে না। তাহলে মিথুনে চন্দ্র হতে পারে, সিংহেও চন্দ্র হতে পারে। চন্দ্র মোটামুটি কথা হচ্ছে যে আমাদের মকর ক্রান্তির মধ্যে চন্দ্র কোথাও মকর ক্রান্তির মধ্যে চন্দ্র কোথাও থাকতে পারে কিনা, যদি থাকতে পারে তাহলে একমাত্র এখানে থাকতে পারে, আর নচেত মেষ, মিথুন, কর্কট, সিংহ। দেখুন তো এই কয়টা জায়গার কোথাও চন্দ্র আছে কিনা। কোথায় চন্দ্র? হ্যাঁ, কোন জায়গায় আছে? মিথুনে আছে স্যার। মিথুনে আছে। হ্যাঁ, তাহলে প্রথম কিন্তু আমরা ওই কর্কটে থাকবে এটি কিন্তু বলি নাই। প্রথমেই আমরা কিন্তু বলেছিলাম যে এটা চন্দ্রটা মিথুনে যেতে পারে,
আর মকর ক্রান্তিতে একটি ঘরে মাত্র যেতে পারে, সেটি হচ্ছে ধনুতে। তো মিথুনে থাকলে চন্দ্রের দৃষ্টি কিন্তু আমার পড়েই যাচ্ছে সেই ধনুতে, মানে ধনুতে তার প্রভাব কিন্তু ফেলছে না চন্দ্রের। জি স্যার। এবার শুক্রটাকে অবস্থান করাতে পারলেই কিন্তু আমরা বিচার শেষ করে ফেলতে পারবো। রাহু কেতু দুটোই খারাপ আছে, অর্থাৎ রাহু কেতু দুটোই নিঃস্বস্ত বা থাকবে, মানে উল্টো ভাবে থাকবে সবসময়ের জন্য। মানে রাহু কেতু নিঃস্বস্ত থাকবে অথবা অরিগৃহে থাকবে, খারাপ অবস্থানে থাকবে। তো শুক্রটিকে আমরা অধিক কিন্তু উঁচু এবং শুক্রের ক্ষেত্রেও একটু সংকীর্ণ। তাহলে সংকীর্ণ মনা কি তুলা রাশির জাতক জাতিকারা সংকীর্ণ মনা হবে, না বৃষ রাশির জাতক জাতিকারা সংকীর্ণ মনা হবে? শুক্র তুলাতে থাকলে প্রস্ফুটন বেশি ঘটবে, তার সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি এই গুণগুলো তুলায় বেশি শুক্র থাকলে প্রতিফলিত হবে, না বৃষে থাকলে বেশি প্রতিফলিত হবে? তুলায় হবে স্যার। তুলায় হবে। তো উনার তুলায় নেই, নিঃসন্দেহে তুলায় নেই। উনি শিল্পীও না, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে উনি স্বনামধন্য না। এইবার বৃষ রাশিতে থাকলে অপেক্ষাকৃত কম হবে, কিন্তু জাতকটি নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ হবে, কিন্তু বৃষ রাশিতেও যাওয়ার সম্ভাবনা নেই, কারণ অষ্টম লগ্নের অষ্টমে পড়ে যাচ্ছে, ওখানে কিন্তু শুক্র যেতে পারছে না, তাই তো? তাহলে শুক্রটি পজিটিভ থাকা সত্ত্বেও শুক্রটিকে কোথায় দেওয়া যেতে পারে? শুক্রটি কোথায় যেতে পারে ওনার? শুক্রের মূল ত্রিকোণ তো শুক্রের তুলা রাশি, সেখানে নেই, বৃশ্চিকে নেই। এইবার শুক্র তুঙ্গস্থ হবে মিনেও নেই, মিনে থাকার কথা নয়, কারণ ওটি ষষ্ঠ গৃহে যে তুঙ্গস্থ হলে তো নেগেটিভ ফল দেবে, অর্থাৎ সেখানে যাওয়ার কথা নয়। এইবার নিচস্থ যদি হয়, হ্যাঁ স্যার কিং হতে পারে স্যার, কারণ হচ্ছে স্যার তার বৃহস্পতির যে আঙ্গুলটা স্যার, তর্জনী আঙ্গুলটা স্যার শুক্রের দিকে বাঁকা স্যার। হ্যাঁ, আরেকবার উঁচু করুন দেখি, আরেকবার হাতটি। তর্জনী আঙ্গুলটি শুক্রের দিকে বাঁকা, কই তো স্ট্রেট সোজাই দেখা যায় মনে হয়। তার অগ্রভাগটা স্যার একটু ওই আরেকটু নিচে নামান। ও হ্যাঁ হ্যাঁ, শুক্রের দিকে একটু বাঁকা, মানে বৃহস্পতিকে টেনে এনে ক্ষতি সাধন করবে শুক্র যে জায়গায় থাকলে সেই জায়গাটিতে শুক্র বসিয়ে দেন, দেখেন মিলে যাবে। বৃহস্পতিকে টেনে এনে শুক্র ক্ষতি সাধন করতে পারে যে জায়গাটিতে, সেই জায়গাটিতে শুক্র বসিয়ে দেওয়া যায়। তো কোথায় শুক্রকে বসালে বৃহস্পতিকে কিছুটা না কিছু দুর্বল করতে পারে? তাহলে কুম্ভ হতে পারে স্যার, কুম্ভ, পঞ্চম ঘর। হ্যাঁ তাহলে বৃহস্পতি সপ্তম দৃষ্টি, হ্যাঁ সপ্তম দৃষ্টি পড়তে পারে, বা শুক্র যুক্ত করে দিলেও তো একই কথা হতে পারে। শুক্র বৃহস্পতি যুক্ত করে দিলেও তো একই কথা হতে পারে, একই কথা হতে পারে না? অবশ্যই স্যার। এইবার যদি তৃতীয় ভাবে দিই তা হয় না। হ্যাঁ, এইবার শুক্র আর কোথায় যেতে পারে? আবার একটু হাতটা উঁচু করুন, আবার হাতটা। আবার বৃহস্পতির ক্ষেত্রটি কিন্তু সংকীর্ণ, অনেকাংশে সংকীর্ণ। শুক্র কিন্তু দেখুন রাহুর অংশ কিন্তু এসে শুক্রকে দখল করেছে, এটাও দেখতে হবে। শুক্রকে অশুভ জায়গায় রাখুন এবং রাহুর সঙ্গে কানেক্ট করুন, বৃহস্পতিকে না করে। তাই করলে হয়তো সঠিক হতে পারে। দেখুন রাহুর অংশ কিন্তু বৃদ্ধি পেয়ে শুক্রর অংশকে অ্যাটাক করেছে, অর্থাৎ রাহুর অংশ ফুলে উঠে ওনার শুক্রের অংশকে কিছু গ্রাস করে নেওয়ার চেষ্টা করছে। ধরুন একজনের ক্ষেতের ভিতরে মাটি আমি কেটে নিয়ে আসবো, মানে কিভাবে? তো সামনে তো বেড়া দেওয়া আছে, সরাসরি বেড়ার ভিতরে তো আমি যে তার মাটি কাটতে পারবো না। তো এইবার মাটিটা আমি বেড়ার ওখান থেকে সোজা কাটলাম, আর নিচে যে এভাবে কোর করে কেটে তার ভিতর দিয়ে নিয়ে আসলাম। পরে বর্ষাকাল আসলো, ভেঙ্গে তার বেড়াটা নিয়ে আমার ভিতরে পড়ে গেল নাকি? তো রাহুটি কিন্তু উনার শুক্রকে ঠিক ওইভাবে নিয়ে আসছে, খেয়াল করে দেখুন স্যার। তাহলে যদি ধনুতে বসানো যায় স্যার, ধনুতে বসে রাহু সংযুক্ত হবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, রাহু যুক্ত না, রাহু কেতু অবশ্যই নিচস্থ থাকবে, কারণ রাহু কেতু দুটিই খারাপ। তো সেক্ষেত্রে রাহু কেতু নিচস্থ থাকবে, ধনু আর বৃশ্চিক এই দুটি তার গৃহ হবে, সেখানে রাহু মানে যুক্ত থাকবে, এইরকম হতে পারে, অথবা কেতু যুক্ত থাকবে শুক্র,
তাহলে রাহুর দৃষ্টি পড়ে যাবে। তাহলে এবার ধনুতে যদি আমরা রাহু দেই, এই রাহু আর সাথে যদি শুক্র দেই, আর মিথুনে যদি কেতু দেই, তাহলে দৃষ্টি যেমন পড়ছে। অথবা এই শুক্রকে যদি মিথুনে দেই, তাহলে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। অর্থাৎ রাহু স্যার আমার কাছে মনে হচ্ছে তার শুক্র চন্দ্রের একটা যোগাযোগ থাকবেই, শুক্র চন্দ্রের একটা যোগাযোগ এবং রাহু যেটা বলছেন রাহুর এই তিনটা একটা সংযোগ থাকবে স্যার। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে হয় আপনার এইরকম হবে, নচেত এইরকম হবে। এই দুটির একটি হলে তো যোগাযোগ তৈরি হচ্ছে না? হচ্ছে স্যার। হ্যাঁ, অথবা শুক্রটি রাহু দৃষ্ট কোথাও কোনো জায়গায় যেয়ে পড়তে হবে। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বৃহস্পতির সাথে শুক্র থাকতে হবে, অথবা ষষ্ঠ, সপ্তম এখানে থাকতে হবে, অষ্টম, নবম এখানে থাকতে হবে, অথবা রাহুর নক্ষত্রে থাকতে পারে। হ্যাঁ, অথবা রাহুর তবে এমন নক্ষত্রেও কোনো থাকতে জায়গা পারে, আছে? সঠিক। এই কয়েক জায়গা ছাড়া আর কোথাও শুক্র থাকতে পারে না। বলেন এইবার আদম সাহেব, শুক্র কোথায় আছে? স্যার তুলা রাশিতে আছে স্যার। তুলা রাশিতে শুক্র আছে। এই তো, তাহলে তো আমাদের ক্লাস উল্টে গেল। তাই কি রাহুর নক্ষত্রে আছে সাথীতে? সাথী নক্ষত্র দেখা লাগবে। ও, আচ্ছা, যাই হোক, ওটা মনে করতে পারছেন না। তাহলে রাহুর এই দেখুন, রাহু কিন্তু আছে, আছে কিন্তু দেখুন, রাহুর কিন্তু তৃতীয় দৃষ্টি কিন্তু তার ভিতরে পড়েছে। তৃতীয় দৃষ্টিকে যদিও আমরা গুরুত্ব দেই না, রাহু সাধারণত পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশে দৃষ্টি দেয়, এটাই আমরা কিন্তু বলি। কিন্তু রাহুর তৃতীয় একটি দৃষ্টি কিন্তু আছে, যেটাকে আমরা অত গভীরে আর যাই না, যে আমরা সাধারণ দিকেই চলে যাই। যেমন ইন্ডিয়ান জ্যোতিষরা বা ধরুন আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারও কিন্তু রাহুর তৃতীয় দৃষ্টিকে গুরুত্ব দেন, বা অনেক পণ্ডিত ব্যক্তিরা যখন গ্রন্থাদি লিখেছেন সেখানে রাহুর তৃতীয় দৃষ্টির কথা কিন্তু লিখেছেন। তো সেই তৃতীয় দৃষ্টি কিন্তু এখানে রয়ে গেছে। তো শুক্র কিনা রাহু দ্বারা পীড়িত, তার মানে পীড়িত হওয়ার মতো একটি পথ কিন্তু আমরা পেয়েছি। তাছাড়া তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র কি? তুলা লগ্নের ক্ষেত্রে শুক্রটা কি বলুন? তার শুক্র নিরপেক্ষ, স্যার কিছুই বলা হয়নি। কিছুই বলা হয়নি, কিন্তু তার অষ্টম পতিত্ব দোষ থাকবে, লগ্নপতি এবং অষ্টম পতিত্ব দোষ থাকবে। অর্থাৎ শুক্রকে রাহু কিছুটা ডিস্টার্ব করবে, আর শুক্রের অষ্টম পতিত্ব দোষ থাকবে। তাহলে এবার লগ্নপতি লগ্নে থাকলে তার অষ্টম পতিত্ব দোষ হেতু এই শুক্র তাকে কি করতে পারে? আর রাহুর ওই তৃতীয় দৃষ্টি মানে হালকা পরিমাণ দৃষ্টি সেখানে রয়েছে, তাহলে কি করতে পারে? তার শুক্র যদি আবার সাথী নক্ষত্রে থাকে, তাহলে তার রাহুর দৃষ্টিটা একটু প্রবল হয়ে যাবে। হ্যাঁ, প্রবল হয়ে যাবে। প্রবল হয়ে গেলে তখন শুক্রটা ঠিকই মোটের উপর কথা হচ্ছে রাহু কানেক্টেড, ওনার হাতে শুক্র রাহুর কানেক্ট থাকতে হবে কোনো না কোনো ভাবে, নচেতন্য ভাবে কিন্তু পড়তে পারে না। আমি প্রথমে কিন্তু তা বলি নাই, প্রথম বেলায় বলে গেছে শুক্র আর চন্দ্র নিয়ে। পরবর্তীতে উনি পরের বার হাত ধরলে দেখা যাচ্ছে সত্যি রাহু কিন্তু উনার ওখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে বের করে নিচ্ছে। মানে ছোটবেলায় আমি দেখেছি আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে ঘেরা, ওই ঘেরা বেড়া দেওয়া থাকতো, কিন্তু আমার এক জ্যাঠামশাই উনি কি করতেন, উনি বলতেন আমাদের পাশে জায়গা পাবেন। তো জায়গা পাওয়ার জন্য উনি ওই মানে হাড়া কাটতেন, হাড়া বলতে ওই জুলা মাটি কেটে উঠাতেন। তো আমাদের পাশ থেকে এভাবে খোল করে করে কেটে উঠাতেন, ভারী যন্ত্রণা, খোল করে করে কেটে উঠাচ্ছে আর আমাদের মাটি ভেঙে ভেঙে পড়ে। তো তখন ছোটবেলায় আমরা হচ্ছে মানে হতদরিদ্র মানুষ, ধরুন কারো কথা বলার কায়দা নেই, কেউ কথা বললে শুনবে না, তেলো মাথায় তেল দেবে, রুক্ষ মাথায় বেল ভাঙবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা ছোট ছোট বললেও কিছু হবে না। আর তার মেয়েরা এত মুখোড়া, মানে ছেলেটা পাগল আর দুটি মেয়ে এত মুখোড়া যে মুখ দেওয়ার মতো ক্ষমতা নেই। তো আমি বাগেরহাট পিসি কলেজে পড়ি। তো রাত্রেবেলায় একদিন বুদ্ধি করলাম যে যা শালার সর্বনাশ যখন করছে তো আমিও একটু করে দিই। কি করতে হবে? রাত্রেবেলায় ওই মানে কলেজ শেষ করে দুটি ফ্লাস কিনলাম। ফ্লাস কিনে আমার বন্ধুকে নিয়ে, কাটিং ফ্লাস, বন্ধু একজনকে নিয়ে ডাবলিং করে সাইকেল চালায় 40 কিলোমিটার রাস্তা চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে মা বাবা সবাই ঘুম, মানে কাউকে টের পেতে দিইনি। ওই মাঝপথ থেকে তার কাটা সব কাটিং ফ্লাস দিয়ে কেটে দিছি, মোটামুটি 50টার মতো কাটা কেটে দিয়ে গেছি। কেটে দিয়ে আবার সাইকেল চালিয়ে বাগেরহাট চলে গেছি।
পরের দিন সকালবেলায় ওরা যে চেয়ারম্যানের কাছে কেস দিয়েছে যে নিমাই পাল দা দিয়ে কুপায়ে সমস্ত তার কাটা কেটে ফেলেছে, আমার বেড়া কেটে ফেলেছে। তা হচ্ছে কেন কেটেছে? অপরাধ হচ্ছে আমি আমার জায়গায় জায়গা পাবো, আমি ওখান থেকে মাটি কেটেছি, ওদের মাটি নাকি ভেঙে পড়ে, আমার জায়গার মাটি আমি কাটবো, তা ওদের মাটি ভেঙে পড়ে, তা আমি কেন দেখবো? তো এই অপরাধে চেয়ারম্যানের কাছে যে মামলা দায়ের করেছে। তো যাই হোক, চেয়ারম্যান আবার ওইটাকে থানায় দিয়েছে। তো থানায় দিলে চেয়ারম্যান ওইটা মীমাংসা করতে পারেনি, কে কেটেছে উদ্ধার করতে পারেনি, তদন্ত করতে পারেনি, চেয়ারম্যান ওইটাকে থানায় দিয়েছে। এবার থানা তদন্ত করেছে, তদন্ত করার পরে থানা দেখেছে যে হ্যাঁ এটা অবশ্যই শত্রুতামূলক ভাবে কাটা হয়েছে, কিন্তু উনি আর্জিতে লিখেছে দা দিয়ে কুপায়ে কেটেছে। আচ্ছা, টানানো গুণা কি দা দিয়ে কুপায়ে কাটা সম্ভব? এটা বলেন, সম্ভব? কেউ কাটতে পারবে কোনোদিন? কিন্তু কেটেছি তো আমি। এইবার থানাতে আমি যখন গিয়ে হাজির হয়েছি, হাজির হলে তখন বলছে যে তোমার বাবাই এটা দা দিয়ে কপিয়েছে। আমি ওসি সাহেবকে বললাম যে স্যার, আমি একটি গুণা ওই মাথার থেকে এ মাথা টানিয়ে দেব, আপনি একটি গুণা যদি দা, কুড়াল বা যত রকম অস্ত্র থাকে কেটে দেখাতে পারেন, তাহলে আমার বাবাকে ফাঁসি দিয়ে দিয়ে যান, এটা আপনার কেটে দেখাতে হবে। তা গুণা আমি সাথে নিয়ে গেছি, যেহেতু আরজিতে গুণা লিখেছে আমি গুণা সাথে নিয়ে গেছি। তো সাথে নিয়ে বলছি টেনে বাঁধেন এবার গ্রিলের সঙ্গে, টেনে এবার কুফান আপনি যা দিয়ে পারেন, কুফা একটু কেটে দেখান। আর তাতে যে শব্দ হবে তাতে কি সে লোক উঠবে না? এতগুলো গাছপালা নড়বে, যত খুঁটা টুটা আছে এগুলো নড়বে না, তাতে লোক উঠবে না? কিন্তু আমি তো কেটে কেটে দিয়েছি গ্লাস দিয়ে। কিন্তু উনি আরজিতে ভুল করার কারণে কিন্তু উনি আর করতে পারেনি। পরবর্তীতে আর কখনো দেখা যাচ্ছে কাটা বাঁধলে আমাদের পাশে বাঁধতেন যে ঝোপ ঝাড় যাতে কাটা ফুটা আমরা ফুটি, আর উনিও ফাঁসতে মাটি কেটে সরিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। তো সাইজ করার জন্য তো রাহুটি কিন্তু উনার শুক্রকে কেটে নিচ্ছে, যদিও অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় একটি গল্প এখানে বললাম। তো উনার রাহুটি কিন্তু শুক্রের যে নিট অ্যান্ড ক্লিনতা, শুক্রের যে স্বচ্ছতা, শুক্রের যে মানে কি বলবো, শুক্রের কথা হচ্ছে যে জৌলুসতা, এর অংশকে, কিছু অংশকে ইঁদুরের মাটি কাটার মতো রাহুতে কেটে সরিয়ে নিচ্ছে। রাহু কিছু না কিছু ডিস্টার্ব করছে এখানে। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতিত্ব দোষ শুক্র, লগ্নপতি এবং অষ্টমপতি। সাধারণত লগ্নপতি লগ্নে থাকা মানে শুভযোগ, কিন্তু তার অষ্টমপতিত্ব যোগ দোষ একটু থাকবে, আর রাহুর তৃতীয় দৃষ্টি একটু পড়েছে, যার ফলে কিনা এই শুক্রকে মানে রাহু গ্রাস করতে পেরেছে, বা রাহু তাকে। স্যার আমি একটু কিছু বলবো স্যার? হ্যাঁ বলেন স্যার। বলছি এখানে শনিকে যেহেতু আমরা কিছুটা নেগেটিভ পেয়েছি, এবং মকর লগ্নে, মকর রাশিতে যেহেতু শনি অবস্থান করেছে কিছু তামসিক, কিন্তু এই লগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারক, কিন্তু শনির দশম দৃষ্টি লগ্নের উপরে অর্থাৎ শুক্রের উপরেও পড়েছে, সেই ক্ষেত্রেও কিছুটা শুক্র কিন্তু অশুভ হতে পারে স্যার। হ্যাঁ, এখন দেখতে হবে উনার শনি থেকে শুক্রের ক্ষেত্রে কোনো রেখা আসছে কিনা, বা শনি শুক্রের কোনো কানেক্ট তৈরি হয়েছে কিনা, এটা কিন্তু একটু দেখলে তবেই না শনির যে দশম দৃষ্টি, এই দশম দৃষ্টিতে সে ক্ষতি সাধিত হচ্ছে কিনা এটা কিন্তু দেখতে হবে। তো শনির ক্ষেত্র থেকে কিন্তু কোনো রেখা শুক্রের ক্ষেত্রে আসেনি, বা আয়ু রেখার উপর থেকে কোনো রেখা উঠে ওনার মানে শনির ক্ষেত্রে যায়নি। দেখেন আবার শনিটা একটু অশুভ পেয়েছি স্যার, সেই ক্ষেত্রে শনি তো এখানে তামসিক বাড়িয়ে দেবে। চতুর্থের মকর মানে রাশির ক্ষেত্রে শনি তামসিক, সেই ক্ষেত্রে তামসিক কারণে শুক্রও তো একটু প্রবলেম সৃষ্টি করতে পারে। অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। তার পারিবারিক সুখ শান্তিতে বিঘ্ন করতে পারে, বন্ধুত্বে বিঘ্ন করতে পারে, প্রেমে বিচ্ছেদ ঘটাতে পারে এগুলো, বা মানে এক কথায় কর্মস্থলে বা ধরুন জলস্থলে অন্তরিক্ষে তার শান্তিটা একটু বিঘ্নিত করতে পারেই। স্যার স্বাতী নক্ষত্রের বৈশিষ্ট্য অনুযায়ী মানে স্বাতী নক্ষত্র তো মানে ঝড়ের পরের অবস্থা, ঝড়ের পরে যেমন সব এলোমেলো থাকে আস্তে আস্তে সেটা ঠিক হয়, তো শুক্র যদি সেই স্বাতী নক্ষত্রে থাকে তাহলে তার মধ্যে শুক্রের গুণগুলো এলোমেলো থাকবে, পরবর্তীতে গিয়ে সেটা আস্তে আস্তে ঠিক হবে। সেটা জীবনের শুরুর ভাবটা তার এলোমেলো থাকবে, সে যেন ওই সমুদ্রে ভাসমান শ্যাওলার মতো ভাসবে। প্লাস হচ্ছে শনির দশম দৃষ্টি পড়েছে, দশম শনির থেকে শুক্রের ক্ষেত্রে কোনো রেখা না থাকলেও শনি যেহেতু অশুভ অবস্থানে আছে আর রাহুর তৃতীয় দৃষ্টি আছে, অবশ্যই সে জীবনে একদিন না একদিন কুল পাবে লগ্নপতির শুভ প্রভাবে, কিন্তু সেটি তার
কর্মদক্ষতা, শ্রম, মেধা, কৌশল, অধ্যবসায়ের বলে তাকে নিয়ে যেতে হবে। তাকে নিজের ব্যাপারে অনেক ডিসিপ্লিন মেনটেন করতে হবে, হ্যাঁ, করতে যেহেতু হবে, অনেক কিছু মেনে দশম চলতে দৃষ্টি হবে। লগ্নে করেছে। এমনি ওই সিনেমার নায়কদের মতো, মানে ধরেন ওরা তো রঙের বোতল খায় সিনেমায় আর খেয়ে অভিনয় দেখায়, তো ওই যে মদের বোতল নিয়ে দৌড়াদৌড়ি করবে আলী আজম, এটা কিন্তু তা হওয়ার কথা নয়। তো এইবার যদি আমরা আমাদের আরেকটি বিষয়, কিন্তু আজকের ক্লাসটা শুরু হলো কি নিয়ে? বৃহস্পতিবার নিয়ে। জন্মটি জাতকের বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছে, তো আমরা বৃহস্পতিটি কোথায় পেলাম? লগ্নের একাদশে। সে কিন্তু লগ্নের তৃতীয় এবং ষষ্ঠপতি। তো তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির কথা কি বলা হয়েছে? অশুভ বলা হয়েছে। তো দেখুন, বৃহস্পতিটি কিন্তু 7-এর সঙ্গে 3 যুক্ত হয়ে 1 রবি হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার 4-এর সঙ্গে, এই যে রাহু 4-এর সঙ্গে 3 মিলে নিষ্ক্রিয় রবি তৈরি হয়েছে। অর্থাৎ বৃহস্পতি, রাহু এবং কেতু দুটি গ্রহ দ্বারা কিন্তু পীড়িত। অর্থাৎ তার বৃহস্পতিটি কিন্তু নিউমারোলজিতে পীড়িত। আর সে যে বৃহস্পতিবার বলেছে, বৃহস্পতিবার অনুযায়ী, অর্থাৎ আমরা একটি লগ্ন আর রাশি বের করার জন্য তো এত চেষ্টা করছি, যে হাত দেখে কিভাবে লগ্ন আর রাশি নির্ণয় করব, এর জন্যই তো আমরা এই পদ্ধতি অবলম্বন করতেছি, নাকি? বিষয়টা হবে পরীক্ষার প্রস্তুতি নয়, বিষয়টা হবে যে হাত দেখে লগ্ন রাশি নির্ণয় করার উপায়, তাই তো? স্যার, তার হাতে কি মানে মিথুন রাশির যে ঘরটা, সেটা কি উজ্জ্বল রয়েছে? তার তো রাশিটা মিথুন এসেছে। হ্যাঁ, দেখেন এবার এইবার দেখুন তো, তার আঙ্গুলে মেষ, বৃষ, মিথুন, মানে হচ্ছে তো ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্বটি দেখুন, দেখুন এই আঙ্গুলে গোড়ার পর্বটি লক্ষ্য করুন তো। সকল পর্ব অপেক্ষা চেষ্টা করুন। মিডিল ফিঙ্গারের মাঝের পর্বটি কিন্তু বড় না, তো মিডিল ফিঙ্গারে আঙ্গুলটিও তো বড়, তাছাড়া ওনার ইন্ডেক্স ফিঙ্গারটিও কিন্তু বড়। তো তুলনামূলকভাবে আপনি দেখুন তো, ইন্ডেক্স ফিঙ্গারের 3টি করের মধ্যে কোনটি বেশি উঁচু, বা সব আঙ্গুলের মধ্যে কোনটি বেশি উঁচু? এক হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার পর্বটি উঁচু, আর ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্বটি। মনে হয় এই দুটি পর্বকেই আপনারা ভালো বলতে পারবেন মনে হয়। দেখুন তো, লাইট নেই সামনের দিকে, আলী আজম সাহেবের হচ্ছে পিছনে লাইট, না হাতের সামনের পাশে লাইট ধরতে হবে, হাতের পিছনে নয়। হ্যাঁ, সামনের পাশে হলো না, আঙ্গুলের দিকে। এই ধরেন ধরেন ধরেন, আবার পুরো ফোকাস করতেছে। আচ্ছা, আপনারা একটু দেখুন। হ্যাঁ, মিডিল ফিঙ্গারের মাঝের পর্ব বড়, কিন্তু উঁচু কিন্তু কনিষ্ঠার গোড়ার পর্ব আর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্ব। সঠিক কিনা সুবল বাবু, বলুন সঠিক কিনা? আমি ভুল দেখছি কিনা আপনারাও একটু দেখুন। আমার দিক থেকে তো কনিষ্ঠা নিচুক দেখাচ্ছে স্যার, কনিষ্ঠার গোড়ার পর্ব। আচ্ছা, হ্যাঁ, আজম নিচু। সাহেব বলুক না, আজম সাহেব নিজেই বলুক, আপনার আঙ্গুলের কোন পর্বটি বেশি উঁচু? 12টি পর্বের মধ্যে কোন পর্বটি বেশি উঁচু? আপনি বলুন দেখি। হ্যাঁ, তাহলে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়াটি, আমি বললাম না ইন্ডেক্স ফিঙ্গারের গোড়াটি উঁচু। হ্যাঁ, তাহলে আমরা হাতের রেখায় দুটি সূত্র দেখিয়েছিলাম মনে হয় সম্ভবত, যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু আর মকর, কুম্ভ, মীন। একটা হচ্ছে উপর থেকে নিচেই, মানে চক্রাকারে। আরেকটি নিয়ম দেখেছিলাম উপর থেকে উপর থেকে উপর থেকে উপর থেকে, নাকি? আমরা কি কি নিয়ম দেখিয়েছিলাম? কয়টা নিয়ম দেখিয়েছিলাম রাশির ক্ষেত্রে? 2টা নিয়ম দেখানো হয়েছে। হ্যাঁ, তাতে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্ব কোন রাশি পড়ে? মিথুন রাশি পড়েছে, মেষ, বৃষ, মিথুন, তারপর অনামিকায় হচ্ছে তার কর্কট, সিংহ, কন্যা, তারপরে মধ্যমা হচ্ছে তার
হ্যাঁ। তুলা বৃশ্চিক বৃশ্চিক ধনু। মকর আর হ্যাঁ হ্যাঁ, তুলা বৃশ্চিক ধনু আর এই কনিষ্ঠায় হচ্ছে মকর কনিষ্ঠায় কুম্ভ মিন, কিসা? গোলার থেকে মকর হ্যাঁ। কুম্ভ মিন। তাহলে দেখুন মিথুন, হুম। হাত দেখে কিন্তু মিথুনের চন্দ্র কিন্তু বসিয়ে দেওয়া গেল, দেখেছেন, বসিয়েছেন তো। তাহলে এইবার আমরা লগ্নটা তো আর জানি না, লগ্নটা কিন্তু জানি না, লগ্নটা ওনার কাছ থেকে শুনিয়ে বের করেছি। এবার লগ্নকে মুছে ফেলুন, লগ্ন বাদ, লগ্ন মোটে নেই, লগ্ন কিন্তু আমরা বের করতে পারিনি। স্যার ওই পর্বের ব্যাপারটা আবার একটু বলতে হবে স্যার, একটু রিপিট স্যার। হ্যাঁ, রাশির পর্ব এবং রাশি এই তো মেষ ইন্ডেক্স ফিঙ্গার। আচ্ছা, ওটা ইয়েতে পাঠিয়ে দিতে মানে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবানি, বা ওই জয়ন্ত বাবু পাঠিয়ে দিন একটু, আমি দেখা গেল ব্যস্ত থাকবেন। আচ্ছা পাঠা দিও। হ্যাঁ, দুটো নিয়মই আচ্ছা, ওই খাতায় নোট করা আছে, ওনার পাঠিয়ে দেবেন আপনাকে। গ্রুপে দিয়ে দিন দাদা। হ্যাঁ আচ্ছা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, তা দিয়ে দিয়েন, সবাই জেনে নেবেন। নতুন আজকে যেহেতু অনেকে যোগদান করেছেন, তো আপনার গ্রুপে দিয়ে দিয়েন। তো দেখুন, আমরা কিন্তু এবার লগ্নটা পাইনি, আমাদের লগ্নটা পেতে হবে। তো লগ্নটা আমরা কিভাবে পাবো? যখন আমরা লগ্ন পাবো না, তখন আমরা কি গোচরের মতো চন্দ্র থেকে, সে তো জন্ম তারিখ দেয়নি, তাই না? আমরা চন্দ্র থেকে বিচার করা শুরু করবো না, তখন সেক্ষেত্রে করবো কিনা বলেন? গোসল বিচার করবো। হ্যাঁ, গোচরের মতো চন্দ্র থেকে বিচার করা শুরু করব না। এইবার এই লোকটির চারিত্রিক বৈশিষ্ট্য বের করুন, করে সেই যে বৈশিষ্ট্যের সঙ্গে মিল খায় সেটিকে তার লগ্ন বসান। দেখেন কেমন হয়। কঠিন আছে স্যার, হ্যাঁ, কঠিন আছে স্যার। তা কঠিন থাকবে না কেন? আপনি এটা লোকের জন্ম তারিখ জানেন না, তার শখটি তৈরি করবেন, তার রাশি লগ্ন তৈরি বিচার করবেন, এটা কঠিন হবে না? জি স্যার। আবার করতে করতে এমন কোনো কঠিন নয়। আপনারা যদি, আমি তো অবাক হয়ে গেলাম যে আপনারা রেখা পর্যন্ত এক ক্লাসে শিখে ফেললেন, আপনারা পাতাকি চক্র একটি ক্লাসে শিখে ফেললেন, আপনারা মানে যেমন ওই সান্নাবী চক্র এক ক্লাসে শিখে ফেললেন। তো সে জায়গায় এটা কিন্তু এমন কঠিন কিছু নয়। আমরা যদি 12টি লগ্নের বৈশিষ্ট্য, আমরা রাশির বৈশিষ্ট্য পেয়ে গেলাম, 12টি লগ্নের বৈশিষ্ট্য যদি জানা থাকে, তাহলে তার ধনভাব কেমন হবে, তৃতীয় ভাব কেমন হবে, চতুর্থ ভাব কেমন হবে, মানে পঞ্চম ভাব কেমন, ষষ্ঠ সপ্তম, 12টা ভাব বিচার করব। 12টা ভাব বিচার করে লোকটি কেমন হতে পারে সেই অনুযায়ী তার লগ্ন বসাবো। হয়তো আমরা ভুল করব, প্রথমে 2-4 বার ভুল হবেই, 2-4 বার আমরা ভুল করব। তো 2-4 বার ভুল করতে করতে গিয়ে কিন্তু এক সময় আমরা সঠিক জায়গায় চলে যাব। তো ঠিক আছে, ভালো থাকুন, শুভ সকাল ও শুভ অপরাহ্ন। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার।